হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি ভালো। তো তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ পর্যায়বৃত্তি ধর্ম সেকেন্ড 2 লেখা রয়েছে। তো ইতিমধ্যে আমরা পর্যায়বৃত্তিক ধর্মের প্রথম লেকচার আপলোড করে রেখেছি সেটা হচ্ছে আমাদের যে ছোট্ট চ্যানেল ফিজোক্সোমেথ, সেই চ্যানেলে আমরা আপলোড করে রেখেছি। তোমরা চাইলে প্রথমে আমাদের যে পর্যায়বৃত্ত ধর্ম প্রথম লেকচার সেটি চাইলে তোমরা দেখে নিতে পারো। আর আজকে আমরা আলোচনা করব আয়নীকরণ শক্তি নিয়ে। তো আয়নীকরণ শক্তি হচ্ছে তোমাদের বইয়ের সংজ্ঞা অনুযায়ী কোনো মৌলের অর্থাৎ গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মূল পরমাণু থেকে এক মূল ইলেকট্রন অপসারণ করে এক মূল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। ওকে, সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। এই সংজ্ঞা অনেকটা কমপ্লেক্স, সেটা পড়তে অনেকের কাছে মন চায় না, কারণ সেটা অনেকটা জটিলতার সাথে সম্পর্কিত, কারণ সংজ্ঞাটা অনেকটা জটিল। কিন্তু এটা আমরা আলোচনা করলেই তোমরা বুঝতে পারবে আসলে জিনিসটা তেমন কঠিন নয়। ওকে, যেমন আমি আয়নীকরণ শক্তির পূর্বের যে লেকচারটি রয়েছে সেটি যেমন পারমাণবিক ব্যাসার্ধে আমি আলোচনা করেছিলাম, যেমন ধাতব ধর্ম এরকম ছিল। যেমন এই যে লিথিয়াম একটি ইলেকট্রন সে ত্যাগ করে যে লিথিয়াম প্লাস আয়ন হয়। তো এই যে লিথিয়াম একটি ইলেকট্রন যে সে ত্যাগ করবে, সে কিভাবে ত্যাগ করবে? সে একটি ইলেকট্রনকে অপসারণ করতে হলে তাকে যে শক্তি দিতে হয় সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। ওকে, যে লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করতে তার যে শক্তি দিতে হয়, যে ফোর্সটা দিতে হয়, সেটা হচ্ছে তার আয়নীকরণ শক্তি। কিন্তু এটা একটু খেয়াল করতে হবে, যদি লিথিয়াম গ্যাসীয় অবস্থায় থাকে, আয়নীকরণ শক্তি হচ্ছে যদি লিথিয়ামটা গ্যাসীয় অবস্থায় থাকে তখনই সে আয়নীকরণ শক্তি দিতে পারবে। ওকে, তো এটি আমরা আলোচনা করেছিলাম। এটা একটা সাধারণ এক্সাম্পলের মাধ্যমে বোঝানো যাক। যেমন তোমার পরিবারের কোনো সদস্যকে যদি বাহির থেকে কেউ এসে বের করতে চায়, তাহলে তাকে একটি ক্ষমতা নিয়ে তোমার পরিবারে ঢুকতে হবে, কারণ একজনকে তো এমনি এমনি বের করা যায় না, শক্তির প্রয়োজন আছে। ওকে, তো তোমার পরিবারের একজনকে যদি বের করতে হয়, তার যে শক্তি প্রয়োজন এটা হচ্ছে তার আয়নীকরণ শক্তি। অর্থাৎ তাকে এখান থেকে বের করতে, অর্থাৎ তোমার পরিবার থেকে বের করতে যে শক্তির প্রয়োজন সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আবার যে বের হয়ে চলে গেল, সে তো রাস্তায় থাকতে পারবে না, সে তো কোনো না কোনো বাড়িতে বাসায় উঠে থাকতে হবে। তো সে যে কারো বাসায় গিয়ে উঠতে বা কারো বাসায় থাকতে তারও তো কিছু শক্তির প্রয়োজন, তো সে যে অন্যের বাসায় বা অন্য কোথাও গিয়ে থাকতে যে শক্তির প্রয়োজন, সে অন্য বাসায় বা অন্য বাড়িতে প্রবেশ করতে যে শক্তির প্রয়োজন, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। সেটা আমরা পরের লেকচারে আলোচনা করব। আজকে শুধু আমরা আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা করব। ওকে, তো আশা করি আয়নীকরণ শক্তিটা বোঝা হয়েছে। এখন আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে দেখি। সেটি হলো এরকম, যেমন এই যে নিউক্লিয়াস এটা হচ্ছে তার কক্ষপথ, এই যে এটা হচ্ছে আরেকটি কক্ষপথ। এই যে নিউক্লিয়াস এটা হচ্ছে তার সর্ববহিস্থ শক্তি স্তর। তো এই শক্তি স্তরে ধরো একটি ইলেকট্রন রয়েছে, এই যে শক্তি স্তরে ইলেকট্রনটি রয়েছে। এই যে নিউক্লিয়াস থেকে তার যে বাহিরের যে শক্তি স্তর, এই ইলেকট্রনকে ত্যাগ করতে অর্থাৎ বের করতে এই যে নিউক্লিয়াস তার যে শক্তির প্রয়োজন সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। ওকে, এই শক্তির পরিমাণ হচ্ছে এরকম, যেমন ফোর্স ইজ ইকুয়াল টু কে Q1 Q2 ডিভাইডেড বাই আর। এই যে Q1 হচ্ছে এই যে ইলেকট্রনের একটি চার্জ, তারপর হচ্ছে এই যে Q2 এটা হচ্ছে পজিটিভ আয়ন অর্থাৎ নিউক্লিয়াসের চার্জ, আর কে হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক, আর এই যে আর
আর হচ্ছে আমরা গত লেকচারে যে পড়েছিলাম যে পারমাণবিক ব্যাসার্ধ, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স হচ্ছে আর। তো এটি হচ্ছে তার যে শক্তির যে ইকুয়েশন, এটা হচ্ছে ফোর্সের ইকুয়েশন। তো এই যে ইলেকট্রনটি এটি বের করতে অর্থাৎ বাহিরে নিতে আমরা অনেক সময় ইনফানাইট পর্যন্ত বলি যে ইনফিনিটিতে নিয়ে যেতে হবে। এখন ইনফিনিটি বলতে তোমরা বুঝবে না যে অসীম একবারে পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যেতে হবে, এরকম নয়। কারণ পরমাণু একেবারেই ছোট, অনেক ছোট। তাদের ক্ষেত্রে যদি আমরা 2 সেন্টিমিটার দূরত্বে নিয়ে যাই তাহলেই সেটা ইনফিনিটিতে চলে যায়, শুধুমাত্র এই ক্ষেত্রে ইনফিনিটিতে চলে যায়। ওকে, আর এই যে সমীকরণটি তোমরা দেখতে পাচ্ছ সেটা আমাদের কেমিস্ট্রির নয়, সেটা হচ্ছে ফিজিক্সের। তো তোমাদের যে ফিজিক্স ভাইয়া রয়েছেন যেমন মালিক ভাইয়া, তিনি যখন স্থির তড়িৎ পড়াবেন তখন এই সূত্র নিয়ে তিনি ডিটেলসে আলোচনা করবেন। তো আমরা এটা আর না দেখাচ্ছি। তো আমরা এখন আলোচনা করব, আশা করি তোমাদের এই যে আয়নীকরণ শক্তি সেটা ক্লিয়ার হয়েছে। এখন আয়নীকরণ শক্তি যেমন এই যে আয়নীকরণ এনার্জি ইজ প্রপোর্শনাল টু 1/z, অর্থাৎ আয়নীকরণ শক্তি তখনই বৃদ্ধি পাবে যখন তার পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকবে। এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা জেড নয়, এটা জেড নয়, এটা হচ্ছে সাইজ, এটা হচ্ছে সাইজ। অর্থাৎ আয়নীকরণ শক্তি তখনই বৃদ্ধি পাবে যখন মৌলের সাইজ অর্থাৎ আকার কমতে থাকবে। যেমন আমরা জানি তোমাদের বইও লেখা রয়েছে যেমন ইলেকট্রন না সরি যে মৌল বাম থেকে ডান দিক দিয়ে গেলে তখন তার মৌলের আকার বৃদ্ধি পায়। যখনই মৌলের আকার বৃদ্ধি পাবে তখন আয়নীকরণ শক্তি কমতে থাকবে। সরি, আমি হয়তো ভুল বলে ফেলেছি, যেমন বাম থেকে ডান দিকে গেলে তার আকার কমে, মৌলের আকার কমে। আমি সরি ভুল বলে ফেলেছি যে বাম থেকে ডান দিকে গেলে মৌলের আকার বা পর্যায়ে পারমাণবিক ব্যাসার্ধ সেটি কমতে থাকে, যার ফলে আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পায়। ওকে, তারপর হচ্ছে এই যে আয়নীকরণ এনার্জি ইজ প্রপোর্শনাল টু জেড, অর্থাৎ তার মৌলের প্রোটন সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে আয়নীকরণ শক্তি বাড়বে। তারপর হচ্ছে আয়নীকরণ শক্তি ইজ প্রপোর্শনাল টু নিউক্লিয়ার চার্জ, অর্থাৎ নিউক্লিয়াসের যে চার্জ যদি বৃদ্ধি পায় তাহলে আয়নীকরণ শক্তি বাড়বে। তো তোমরা যদি চাও ভিডিও পজ করে এই জিনিসটা নোট করতে পারো। ওকে ওকে ওকে, তো চাইলে তোমরা নোট করতে পারো। এই যে জেড, এটা কিন্তু প্রোটন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা যেটি বলো। ওকে, তো এটি আমরা মুছে ফেলি। তারপর পারমাণবিক উপশক্তি স্তরের ক্ষেত্রে যদি আমরা একটু বলি, যেমন ইয়াস উপশক্তি স্তর, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে এফ, যেমন এই যে এস এর আয়নীকরণ শক্তি বেশি, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে এফ। কারণটা কি সেটা বলি। যেমন এস যে উপশক্তি স্তর, তার অরবিটালগুলো একবারে ছোট, তারপরে হচ্ছে পি অরবিটাল, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে এফ। এ কারণে এস এর আয়নীকরণ শক্তি বেশি, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে এফ। এই জিনিসটাও তোমরা জেনে রাখলে অনেক ভালো হবে। এখন আসি আমাদের মূল যে আলোচনা, সেটা হলো যেমন পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ কমে। যেমন আমরা যদি প্রথম যে মৌল রয়েছে যেমন হাইড্রোজেন আর হিলিয়ামের মাঝে তুলনা করি, যেমন হিলিয়াম, এই যে হাইড্রোজেন, তো আমি যদি বাম থেকে ডান দিক দিয়ে যাই তাহলে তার যে
পারমাণবিক ব্যাসার্ধ সেটি কমবে আর তার আয়নীকরণ শক্তি বাড়বে। স্যার যেমন এই যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, হিলিয়াম হচ্ছে 2। তো তার যে পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে, আমরা যদি সিকোয়েন্স অনুসারে চিন্তা করি তাহলে তার পারমাণবিক ব্যাসার্ধ বেশি, তার আয়নীকরণ শক্তি বেশি। এটাও একটু খেয়াল করে মনে রাখো যে এই যে এটা হচ্ছে লার্জেস্ট আয়নীকরণ শক্তি, অর্থাৎ সবচেয়ে বড় আয়নাইজেশন এনার্জি, সবচেয়ে বড় আয়নীকরণ শক্তি, অর্থাৎ তার আয়নীকরণ শক্তি পুরো পর্যায় সারণীর মধ্যে বেশি। এটা একটু খেয়াল করে মনে রাখবে। তারপর আমরা সেকেন্ড পিরিয়ডে যদি যাই, অর্থাৎ পর্যায় নম্বর 2, সেটা হচ্ছে এরকম, যেমন লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আর হচ্ছে নিয়ন। আমরা বাম থেকে ডান দিক দিয়ে গেলে তার অ্যাটমিক অর্থাৎ পর্যায় নম্বর জেড এর মান বাড়বে। তারপর হচ্ছে অ্যাটমিক রেডিয়াস সেটা বাড়বে, প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে, অ্যাটমিক রেডিয়াস অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। তাহলে তার যে আয়নীকরণ শক্তি, আয়নাইজেশন এনার্জি, সেটা সরি একটু কারেকশন করে নেই। এই যে অ্যাটমিক রেডিয়াস, যে প্রোটন সংখ্যা বাড়বে কিন্তু অ্যাটমিক রেডিয়াস কমবে, আয়নীকরণ শক্তি বাড়বে। অর্থাৎ বাম থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে প্রোটন সংখ্যা বাড়ে, নিউক্লিয়ার চার্জ বাড়ে, অর্থাৎ আয়নাইজেশন এনার্জি বাড়ে, আয়নীকরণ শক্তি বাড়ে, কিন্তু অ্যাটমিক রেডিয়াস কমে। যদি অ্যাটমিক রেডিয়াস কমে তাহলে আয়নীকরণ শক্তি বাড়ে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা আলোচনা করব যেমন এখন আমরা আলোচনা করব যেমন এই যে লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, তারপর হচ্ছে বোরন, তারপর হচ্ছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপর হচ্ছে নিয়ন। এই লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে যেমন 1s2 2s1, বেরিলিয়ামের হচ্ছে 1s2 2s2, তারপর হচ্ছে বোরনের হচ্ছে 1s2 2s2 2p1, কার্বনের হচ্ছে 1s2 2s2 2p2, নাইট্রোজেনের হচ্ছে 1s2 2s2 2p3, অক্সিজেন হচ্ছে 1s2 2s2 2p4। তারপর হচ্ছে ফ্লোরিন হচ্ছে যেমন 2p5, এটা হচ্ছে 2p6। ওকে, তো এগুলো তোমরা একটু দেখো, এখানে একটু ব্যতিক্রমী রয়েছে। যেমন এটা হচ্ছে এরকম, যেমন এই যে বেরিলিয়াম এস অরবিটাল, তার আগে একটু বলে নেই, যেমন এস অরবিটাল, পি অরবিটাল और ডি অরবিটাল। এস অরবিটাল যদি পূর্ণ অবস্থায় থাকে, অর্থাৎ তার সর্বোচ্চ মান হচ্ছে সে 2টি নিতে পারে ইলেকট্রন, সে যদি 2টি নিতে পারে, তার যদি সর্বোচ্চ মান পূর্ণ হয়ে যায় তখন তার স্থায়িত্ব বেশি হয়ে যায়। তার স্থায়িত্ব বেশি হলে তার যে ইলেকট্রন অপসারণ করতে তাকে শক্তি বেশি প্রয়োগ করতে হয়, অনেক ক্ষেত্রে সরানো সম্ভব হয় না। তারপর হচ্ছে পি হচ্ছে যদি সম্পূর্ণরূপে পূর্ণ থাকে, যেমন পি যদি অর্ধপূর্ণ অবস্থায় থাকে অথবা পূর্ণ অবস্থায় থাকে তখনও তার স্থায়িত্ব বেড়ে যায়, এখন তাকে অপসারণ করতে শক্তি বেশি দিতে হয়, অর্থাৎ আয়নীকরণ শক্তি বেশির প্রয়োজন হয়। তারপর হচ্ছে ডি হচ্ছে 5 এবং 10, অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এস অরবিটাল পরিপূর্ণ রয়েছে, যার কারণে এই যে বেরিলিয়ামের যে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন, তাকে অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন, অর্থাৎ তার আয়নাইজেশন এনার্জি বেশি। তারপর হচ্ছে এই যে এখানে নাইট্রোজেন তোমরা দেখতে পাচ্ছ যে নাইট্রোজেনের হচ্ছে পিতে রয়েছে যেমন 3টি, অর্থাৎ তার যে সে অর্ধপূর্ণ অবস্থায় আছে, সে স্থায়িত্ব বেশি আছে, যার কারণে
তাকে সরাতে শক্তির বেশি প্রয়োজন। তার যে ইলেকট্রন বাইরের শেলের যে ইলেকট্রন রয়েছে, তার যে বাইরের শেলের যে সর্বশেষ ইলেকট্রন রয়েছে সেটিকে সরাতে অনেক অনেক শক্তির প্রয়োজন, যার কারণে তার আয়নাইজেশন এনার্জি বেশি। সেটা আমরা এরকম ভাবে লিখতে পারি, যেমন এটা এরকম বেশি নয় যে সে দুটি তিনটি মানে সবার আগেই তাকে স্থান দিতে হবে, সে তার শক্তি এরকম বেশি যেমন সে বেশি হতে একটাকে ক্রস করতে পারবে। এই যে এটা একটাকে ক্রস করতে পারবে, দুটি তিনটিকে ক্রস করা যাবে না। যেমন আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করতাম তাহলে সর্বপ্রথম আয়নীকরণ শক্তি বেশি হতো তার, যেমন নিয়ন, তারপর হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে কার্বন, তারপর হচ্ছে একটু মুছে ফেলি কার্বন, তারপর হচ্ছে বুরন, তারপর হচ্ছে বেরিলিয়াম, তারপর হচ্ছে লিথিয়াম। তো এটি আসলে তোমাদের বইয়ে হয়তো সঠিক দেওয়া রয়েছে, আসলে এটি সঠিক নয়। তোমরা একটু ইন্টারের কনসেপচুয়ালি এটা অনেকটা তারপরে জেনে রাখো। যেমন প্রথম হবে রিয়ালিটি হবে প্রথম, যেমন এই যে নিয়ন, তারপর হচ্ছে ফ্লোরিন, তারপর অক্সিজেন না হয়ে হবে নাইট্রোজেন, কারণ সে একটাকে অতিক্রম করতে পারবে, দুটোকে তিনটিকে এটা পারবে না, তার এরকম আয়নীকরণ শক্তি হয়নি। নাইট্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে কার্বন না হয়ে যাবে বুরন, তারপর হবে কার্বন না হয়ে বুরন নয়, এখানে হবে কার্বন হবে, তারপর হবে বুরন না হয়ে বেরিলিয়াম হবে, তারপর হবে বুরন, তারপর হবে লিথিয়াম। তো আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এগুলো এখন আমরা মুছে ফেলি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা খুব ভালোভাবে এটি বুঝে তারপরে যদি ইন্টারের কনসেপচুয়াল দেখো তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে, আর এটি অনেক ডিটেলসে আলোচনা করা হয়েছে ইন্টারে অনার্সে। তো এখন আমরা গ্রুপটা একটু দেখে নেই যে গ্রুপের উপর থেকে নিচ দিক দিয়ে গেলে, অর্থাৎ আমরা যদি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তো এটা উপর থেকে নিচ দিক দিয়ে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যায়। পারমাণবিক ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে তার আয়নীকরণ শক্তি কমবে, অর্থাৎ এটার যদি অ্যাটমিক রেডিয়াস বাড়ে তাহলে তার আয়নীকরণ শক্তি, অ্যাটমিক রেডিয়াস যদি উপর থেকে নিচ দিক দিয়ে গেলে বাড়ে তাহলে তার আয়নীকরণ শক্তি কমবে, অর্থাৎ প্রথম আয়নীকরণ শক্তি কমবে। যেমন এটার যে ব্যাসার্ধ বেশি তার আয়নীকরণ শক্তি হবে কম, যেমন লিথিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে রুবিডিয়াম। তো এগুলি তোমাদের বইয়ে মূলত আলোচনা করা হয়েছে। আর এই যে রুবিডিয়ামের পরে যে স্ট্রোনসিয়াম রয়েছে, এই যে এটি হচ্ছে লোয়েস্ট বা সর্বনিম্ন আয়নীকরণ শক্তি, অর্থাৎ পুরো পর্যায় সারণীর যতগুলো মৌল রয়েছে তার মধ্যে সর্বনিম্ন আয়নীকরণ শক্তি হচ্ছে এই যে তোমার স্ট্রোনসিয়াম সিএস। তো তোমাদের বইয়ে এগুলোই মূলত আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা আর লেকচারকে লম্বা করব না, আজকে এ পর্যন্তই। আশা করি তোমাদের আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি ক্লিয়ার হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল দ্য ভেরি বেস্ট।